টিস্যু এবং টিস্যু সিস্টেম বা টিস্যু তন্ত্র। আমরা টিস্যু বলতে কি বুঝি? যখন অনেকগুলা কোষ মিলে একটা কাজ করে, নির্দিষ্ট কাজ করে, তখন তাদেরকে আমরা টিস্যু বলি। কয়েকটা শর্ত এই ক্ষেত্রে আমরা জুড়ে দিতে পারি, যেমন এই কোষগুলা একই উৎস থেকে তৈরি। দ্য সোর্স অফ দ্য প্রোডাকশন অফ দ্য সেল ইজ সেম। এখানে যে কোষগুলা মিলে টিস্যু গঠন করবে তাদের উৎপত্তির উৎস একই হবে, তারা একই রকমের কাজ সম্পন্ন করবে এবং কন্টিনিউয়াস একটা মাস গঠন করবে। এখানে কন্টিনিউয়াস, হ্যাঁ, এটাকে আমরা বলবো টিস্যু। অনেকগুলা টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট তন্ত্রের কাজ করবে, একটা নির্দিষ্ট সিস্টেমে কাজ করবে, তখন তাকে আমরা বলি টিস্যু সিস্টেম বা তন্ত্র। টিস্যু মিলে তখন তন্ত্র হয়, সিস্টেম হয়। এখানে আমরা মানুষের সিস্টেমগুলো নিয়ে পড়ব না, মূলত উদ্ভিদের টিস্যু সিস্টেমগুলো নিয়ে পড়ব। উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে 5 স্টার অধ্যায়গুলোর মধ্যে একটা হলো টিস্যু সিস্টেম, আর একটা হলো নগ্নবীজি, আর একটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব বা প্ল্যান্ট ফিজিওলজি, এরপরে হলো কোষ বিভাজন, আর কি যেন একদম লাস্টে যে জীবপ্রযুক্তি। এই টপিকগুলো হচ্ছে 5 স্টার টপিক, মানে 5 স্টার চ্যাপ্টার, মানে এগুলো থেকে খুব কম বারে মিস হয় সিকিউ। অনেকগুলো অধ্যায়, সবগুলো থেকে সিকিউ আসবে না, 8টা সিকিউ আসবে। সেম এরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে টিস্যু সিস্টেম অধ্যায়টা। অধ্যায়ের যদি তুমি শুধুমাত্র সিকিউ পড়তে চাও, শুধুমাত্র আমি সিকিউ পারফর্ম করতে পারলেই হবে, তুমি জাস্ট লাস্টের কয়েকটা টপিক পড়লে হবে। মূল, একবীজপত্রী মূলের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী কাণ্ডের এবং মূলের অন্তর্গঠন, এই 3-4টা চিত্র বুঝে বুঝে পড়ে এদের গাঠনিক বৈশিষ্ট্য এগুলো মনে রাখতে পারলেই মোটামুটি হয়ে যায়। সিকিউ খুবই সহজ আসে। তবে সিকিউগুলো বোঝার জন্য বা আলটিমেটলি পুরো চ্যাপ্টারের সামগ্রিক একটা ধারণা নেওয়ার জন্য সবগুলাই পড়তে হবে, জানতে হবে। এবং প্রথম দীক্ষার টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য। ক্লাসিফিকেশন বা প্রকারভেদ থেকে অনেক সময় সিকিউ তুলে দেয়, হ্যাঁ। তো আমরা যদি যাই, এখানে আমরা টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। তাহলে টিস্যু কাকে বলে? ইতিমধ্যে বললাম যে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী, হ্যাঁ। এরা সোর্স অফ দ্য প্রোডাকশন অফ দ্য সোর্স ইজ ইকুয়াল, দ্য ফাংশন অফ দ্য সেল ইজ ইকুয়াল অ্যান্ড কন্টিনিউয়াস মাস অফ দ্য সেল, হ্যাঁ। একটা অবিচ্ছিন্ন কোষগুচ্ছ, যাকে আমরা বলবো টিস্যু বা কোষকলা। ওকে, হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দ্য টিস্যু? টিস্যুর প্রকারভেদ কী? আমরা 2 প্রকারের টিস্যু পেয়ে থাকি, এগুলো আমরা পড়ে আসছি ছোটোকালে, যে একটা হচ্ছে যে বাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। বাজক টিস্যু মানে কি? যারা বারবার বিভাজিত হবে। আর স্থায়ী টিস্যু মানে কি? যারা বিভাজিত হবে না, তারা স্থায়ী। আমরা বাজক টিস্যু নিয়ে বিস্তারিত পড়ব। স্থায়ী টিস্যু নিয়ে তোমাদের 9ম-10ম শ্রেণীতে জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টাতে অনেক আলোচনা করা হয়েছে। জাইলেম, ফ্লোয়েমের মধ্যে যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েমের মধ্যে যে সঙ্গী কোষ, সিপ কোষ, এগুলো আছে, এগুলো নিয়ে তোমরা ইনডেপথ জেনেছ এসএসসিতে, যে তোমার 2য় অধ্যায় মনে হয় এটা। এখানে আমরা স্থায়ী টিস্যু নিয়ে জাস্ট কোষগুলোর নাম পড়ব। জাইলেম, ফ্লোয়েম, পরিবহন টিস্যু নিয়ে কিছু আলোচনা আছে। মোটামুটি আমরা বিস্তারিত জানবো ভাজক টিস্যু নিয়ে। তা ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। অনেক সময় আমাদের এটা ইংরেজিতে দেয় মেরিস্টেমেটিক টিস্যু। তো এটা কোথায় থাকে? কাণ্ড, শীর্ষ, মূল, শীর্ষ ইত্যাদিতে থাকবে। এবং সংজ্ঞা কী বলবা? যে কোষগুলা বিভাজিত হয় তাদেরকে আমরা ভাজক কোষ বলি। আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ভাজক টিস্যু। তাহলে কোষ মিলে তো টিস্যু গঠন হবে, সো ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো মূলত ভাজক টিস্যু। এবং ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। ওকে, তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো থেকে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ। ডেন্টাল আসছে, এমবিবিএস আসছে, এইচএসসিতে আসছে, ভার্সিটি অ্যাডমিশন আসছে, প্রত্যেকটা লাইন রেড কালার। সো ওগুলো ইনফিনিটি স্টার এবং ডিরেক্ট তো এখানে 13টা পয়েন্ট হুবহু মুখস্থ রাখা তো যাবে না, বুঝে বুঝে পড়তে হবে, এগুলো একটু রিলেট করতে হবে এবং ভাজক টিস্যুর সাথে স্থায়ী টিস্যুগুলো মিলাইতে হবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আমি যে কথাগুলো বলবো এগুলো মনোযোগ দিয়ে শোনো, তাইলে এগুলাই মনে থাকবে। মানে শোনাটা অনেক ভালো মনে থাকে নিজে পড়ার চাইতে। তো আমি রিলেট করে বলবো, তো এগুলো একবার যদি মাথায় ঢুকে যায় আর বেরোবে না সহজে।
তাহলে কী বলতেছি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ফিচার্স অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু। আচ্ছা, ভাজক মানে কি, যেটা বারবার বিভাজিত হবে। তাহলে অফকোর্স এটা যেহেতু বিভাজিত হবে, এটা অবশ্যই জীবিত হতে হবে। তো এটা অবশ্যই কী হবে, জীবিত হবে, যেহেতু বারবার বিভাজিত হবে। মনে রাখবা, যেটা বারবার বিভাজিত হয় ওটা সাইজে বড় হওয়ার সুযোগ পায় না। যেটা বারবার বিভাজিত হবে, যে কোষটা, ওটা তোমার এই যে বিভাজিত হচ্ছে, তো আবার ধরো যে ম্যাচিউরিটি পূর্ণতা হবে, আবার বিভাজিত হয়ে যাবে, সাইজে বড় হওয়ার সুযোগ পাবে না। তাহলে সাইজ অপেক্ষাকৃত ছোট। তবে যেহেতু কোষগুলো বারবার বিভাজিত হয়, নিউক্লিয়াস আবার সাইজে তুলনামূলক বড় থাকে। এই ইনফোটা মনে রাখতে হবে। তাহলে ভাজক টিস্যুর কোষগুলা বড়, বাট নিউক্লিয়াস হচ্ছে, কোষগুলো ছোট কিন্তু নিউক্লিয়াস হচ্ছে যে বড়। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে ঠিক বিপরীত সিনারিও আমরা দেখব। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে দেখব যে আমাদের কোষগুলা হলো মূলত বড়, আর নিউক্লিয়াস হচ্ছে যে ছোট। তো আমরা একটা মনে রাখবো, ভাজক টিস্যুর ক্ষেত্রে মনে রাখো, ভাজক টিস্যুর কোষগুলা হচ্ছে ছোট, কারণ এরা বড় হওয়ার সুযোগটা পায় না, বাট নিউক্লিয়াসটা কেমন, বড়। ওকে, এবং সমবেশীয়। এখানে আমাদের চিত্র দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে যে অলমোস্ট কত সুন্দর সেলগুলা সমবেশীয় দেখাচ্ছে, সুন্দর আছে। এখানে আমাদের আছে, এটা দেখাচ্ছে। এবং সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, নামই তো তার ভাজক টিস্যু, সো বিভাজিত হবেই তো। এটা আয়তাকার হয়, ডিম্বাকার হয়, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার হয়। এখানে আমাদের 1 2 3 4 5 6 ষড়ভুজাকার কোষ দেখাচ্ছে, ঠিক আছে। এটা আয়তাকারও হতে পারে। এই টিস্যুর কোষগুলা সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। অবশ্যই আমরা সেলের একটা কম্পোনেন্ট ইজ দ্য সেলুলোজ। আমাদের যে কোনো কোষপ্রাচীরের মধ্যে, উদ্ভিদের মধ্যে আমরা কি সেলুলোজ পাই, এখানেও আছে। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, ওই যে বললাম কোষ ছোট কিন্তু নিউক্লিয়াস বড়, এবং দানাদার ঘন সাইটোপ্লাজম থাকে। এখানে আমরা ভাবো ঘন সাইটোপ্লাজম। ভাজক টিস্যুর কোষে কোনো কোষগহ্বর থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফো। ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা কোনো কোষগহ্বর পাবো না, কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষগহ্বর থাকতে পারে। কোষগুলা ঘনসন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, ইন্ট্রা সেলুলার স্পেস থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোষের সাথে একটা কোষ খুবই মানে তোমার খুবই মানে কাছাকাছিভাবে আছে, মানে একদম লাগানো অবস্থায় আছে। ইজ দেয়ার ইন স্পেস বিটুইন দ্য টু সেল। এখানে আমাদের দুইটা কোষের মধ্যে কোনো কি স্পেস আছে, না, একদম লাগানো অবস্থায় না। সো এখানের মধ্যে আমরা আন্তঃকোষীয় জায়গা বা কি বলছে আন্তঃকোষীয় ফাঁক পাবো না এখানে, ঠিক আছে। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি। শুরুতেই তো বললাম এটা হচ্ছে কি ভাজক টিস্যু। ভাজক টিস্যু কী হবে, বারবার বিভাজিত হবে। তো যেটা বারবার বিভাজিত হবে অবশ্যই এটার বিপাকীয় হার বেশি থাকবে না। বারবার বিভাজিত হচ্ছে, এটাকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, সো এটা বিপাকীয় হারটাও বেশি থাকবে। সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, করিত বস্তু, বর্জ্যপদার্থ থাকে না। এই কাজগুলো হলো মূলত স্থায়ী টিস্যুর। তো স্থায়ী টিস্যুর কাজ ভাজক টিস্যু কেন করবে? ভাজক টিস্যুর কাজ হলো যে তোমার সাইজে বড় হওয়া, তোমার লম্বায় খাটো থেকে লম্বা হওয়া, চিকন থেকে মোটা হওয়া, এইগুলো তো হচ্ছে ভাজক টিস্যুর কাজ। এই খাদ্য কেন সঞ্চয় করবে, বর্জ্যপদার্থ কেন সঞ্চয় করবে, এগুলোর কাজ না। প্লাস্টিডগুলা প্লাস্টিড অবস্থায় থাকে। মানে হলো আদি, মানে একদম আদি প্লাস্টিড অবস্থায় থাকবে। কোষগুলো হলো আকারে সাধারণত ছোট, এই যে বললাম কোষগুলো সাইজে ছোট হয়, দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত। এটা কেমন ইম্যাচিউরড সেল, কারণ এটা বারবার বিভাজিত হচ্ছে, ম্যাচিউরড হওয়ার সময়টা পায় না, পরিণত হওয়ার সময়টা পায় না, পরিণত হওয়ার আগেই বিভাজন হয়ে যায়, যার কারণে এটা অপরিণত কোষ দ্বারা গঠিত। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বারবার এখানে মাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এভাবে প্রত্যেকটা ইনফো বুঝে বুঝে রিলেট করে পড়বা, তাহলে মনে থাকবে। এমসিকিউতে মানে এটার ইয়েটা পাবা, ইফেক্টটা পাবা। আর যদি একদম ঠাড়া মুখস্থ করতে যাও, কিছু না বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে থাকবে না। যতক্ষণ পড়তেছো ততক্ষণ মনে থাকবে, এর বাইরে ভুলে যাবা। এখন আসে ভাজক টিস্যুর কাজ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য মেরিস্টেমেটিক টিস্যু? ভাজক টিস্যুর কাজ কি? শীর্ষক ভাজক টিস্যু। আমরা অনেক প্রকার ভাজক টিস্যু পড়বো, আমরা বড় একটা ক্লাসিফিকেশন পড়বো, একটা শ্রেণীবিভাগ পড়বো। ওই শ্রেণীবিভাগের মধ্যে আমরা অনেকগুলা কাজ পড়বো এখানে। তো এক প্রকারের ভাজক টিস্যু হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, মানে যে কোনো কাণ্ডে শীর্ষে, মূলের শীর্ষে যে ভাজক টিস্যুগুলো পাবো এগুলোর নাম হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। এখন উদ্ভিদে যেটা শীর্ষে থাকে, আগায় যেটা থাকে, এটার কাজে কি বারবার বৃদ্ধি হওয়া না, বারবার বিভাজিত হওয়া, বড় হওয়া। তাহলে এটার কাজ কি? খাটো উদ্ভিদ লম্বা হচ্ছে না, দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, এটাই যে শীর্ষক ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এতে ছোট গাছ ক্রমে উঁচু এবং লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যু মানে যেটা পাশাপাশি থাকবে, এই যে এটা ধরো যে একটা গাছ, এই গাছের মধ্যে আমাদের ধরো যে
তোর যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে দেখাচ্ছে একটা হচ্ছে কোষ, তাহলে এই কোষটা যদি বারবার বিভাজিত হয় দেখো এটা মোটা হয়ে যাচ্ছে না। সো এটা যদি একটা গাছ চিন্তা করো তাহলে এটা সাইজে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায় এটা উদ্ভিদের মাধ্যমে পার্শ্বীয় বাজক টিস্যুর মাধ্যমে। তাহলে যেটা পাশাপাশি থাকে এগুলো পার্শ্বীয় বাজক টিস্যুর মাধ্যমে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, মানে সরু খাণ্ড ক্রমে মোটা হয়। আর শীর্ষক বাজক টিস্যু মানে যেটা আগায় থাকবে, এটার জন্য উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং বাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। আমরা পড়ব যে বাজক টিস্যুগুলাই মূলত একসময় স্থায়ী টিস্যুতে পরিণত হয়। বাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে, এটা একটা তার বৈশিষ্ট্য। আমরা ক্লাসিফিকেশন পড়ব, ক্লাসিফিকেশনটা অনেক বড় এবং আমরা অনেক প্রকারে ভাগ করব। এখানে আমরা অনেকগুলোর উপর ডিপেন্ড করে ভাগ করব। ফার্স্ট হচ্ছে উৎপত্তি অনুসারে, তারপর হচ্ছে অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ বোথ। ফার্স্ট হচ্ছে উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে, ম্যাক্সিমামই দেখবো যে 3 ভাগ 3 ভাগ 3 ভাগ। হ্যাঁ, উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে প্রারম্ভিক বাজক টিস্যু, প্রাইমারি বাজক টিস্যু, সেকেন্ডারি বাজক টিস্যু। প্রারম্ভিক বাজক টিস্যু আপনার নাম হচ্ছে প্রোমেরিস্টেম। এখান থেকে আহামরি পড়তে হবে না, জাস্ট পড়বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যে ক্ষুদ্র অঞ্চল রয়েছে তাকে সেখান থেকে প্রাইমারি বাজক টিস্যু উৎপত্তি হয়, মানে প্রোমেরিস্টেম থেকে এটা তৈরি হবে এক কথায়। এটা হচ্ছে প্রাইমারি বাজক টিস্যু, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক বাজক টিস্যু। এরপর হচ্ছে প্রাইমারি বাজক টিস্যু। তো প্রাইমারি বাজক টিস্যুর মূলত কথা হচ্ছে যেটা ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করবে, যে বাজক টিস্যু ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করবে সেটা হচ্ছে প্রাইমারি বাজক টিস্যু, ব্যাস আর কিছু জানতে হবে না। সেকেন্ডারি বাজক টিস্যু। সেকেন্ডারি বাজক টিস্যু খুব 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 গুরুত্বপূর্ণ। যে বাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয়, যে বাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যুতে পরিণত হয় তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলা হয়। তাহলে আসে সেকেন্ডারি বাজক টিস্যু কাকে বলে? যে বাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে পরিণত হবে এটাই হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু। উদাহরণটা ইনফিনিটি স্টার, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে হলো দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে, দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে ওটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। বোঝা গেছে? দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে, দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে ওটার নামই হলো ক্যাম্বিয়াম। তাহলে এটার নাম হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। অবস্থান অনুসারে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শীর্ষক। শীর্ষক মানে তো বুঝছি যে যেটা একদম আগায় থাকবে, এই যে একদম আগায় যেটা থাকবে এটার নাম হচ্ছে শীর্ষক বাজক টিস্যু। আর ইন্টার ক্যালোরি বা নিবেশিত। ইন্টার ক্যালোরি মানে হলো দুইটার মাঝখানে থাকবে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যখন থাকবে তখন তাকে বলবো আমরা ইন্টার ক্যালোরি বা নিবেশিত। হ্যাঁ, ইন্টার ক্যালোরি মানে কি? যেটা দুইটা ইন্টার ক্যালারি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যখন থাকবে তাকে আমরা বলবো ইন্টার ক্যালোরি বা নিবেশিত। আর পার্শ্বীয় মানে কি? যেগুলো পাশাপাশি থাকবে, এই যেখানে পার্শ্বীয় বাজক টিস্যু দেখাচ্ছে। বুঝে গেছে? তাহলে শীর্ষক বাজক টিস্যু থেকে পড়বা যে মূল কাণ্ড এদের শীর্ষ অবস্থান করে যেগুলো, এগুলোকে শীর্ষ বাজক টিস্যু বলবা। এরা হচ্ছে মূলত প্রাইমারি টিস্যু। আর নিবেশিত বললাম কি? যে দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফো। যে ইন্টার ক্যালোরি মানে কি? ইন্টার মানে হলো মাঝখানে, ক্যালারি মানে হলো দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। সো ইন্টার ক্যালারি যে নিবেশিত, যেটা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে তাকে ইন্টার ক্যালারি বলবা। এবং এরাও মূলত প্রাইমারি টিস্যু। এটা আমাদের মনে রাখবো গোড়া ঘাস পায় না, গোড়া ঘাস পায় না। গোড়া মানে হলো হর্স টেইল, হর্স মানে হলো আমরা ইংরেজি গোড়া জানি, ঘাস মানে হলো ঘাস, ঘাস জাতীয় উদ্ভিদ, পায়না মানে হলো পাইন। তাহলে ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজক টিস্যু উদাহরণগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। ঘোড়া ঘাস পায় না, ঘোড়া ঘাস পায় না। এখানে আমি তো অনেক কিছু পড়াচ্ছি, তাই না? সো এখানে এত কিছু মনে রাখা আসলে সম্ভব না, বাট আমি যেটা বলি যে এটা খুব 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 গুরুত্বপূর্ণ ওটা একটু জোর দিয়ে দেখিও, মানে এটাকে গুরুত্ব দিও, এটাকে পাত্তা দিও। এই জন্য বলতেছি কারণ এটা আসে বারবার। হ্যাঁ, সো পরীক্ষা এটা আসবে, তুমি এমসিকিউ পড়তে গেলে এটা পাবা, যে কোনো পরীক্ষায় গেলে দেখবা যেগুলো পাচ্ছ। সো সবগুলো পড়ার প্রয়োজন নেই, আমি যেগুলোতে গুরুত্বপূর্ণ হাইলাইট করি, এখানে লাল দাগ তো অনেক জায়গায় আছে, বাট আমি সবগুলোতে বলি খুব 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 গুরুত্বপূর্ণ না, যেগুলো বারবার আমার মনে হচ্ছে আস্তে আস্তে যেগুলো আসে, কারণ আমি তো অনেকবার পড়ছি এগুলো আমার মনে আছে। এক একটা অধ্যায় আমি মনে হয় 20-30 বারের উপরে পড়ছি। এগুলোর উপর কত শতবার যে পরীক্ষা দিয়েছি তার কোনো হিসাব নিকাশ নাই, ঠিক আছে? সো এগুলো এই জন্য বলতেছি এগুলো বারবার আসে, এগুলোকে এরকম গুরুত্ব দিয়ে পড়িও। তুমিও পড়ার সময় যখন দেখবা এগুলা এখানে মার্ক করে রাখবা, এগুলো বারবার পড়বা, এগুলো বেশি বেশি পড়বা। বাকি এখানে অনেক কিছু আছে যে তুমি আবছা রিডিং দিয়ে চলে যেতে পারবা, সব কিছু পড়ার এখানে সময় সুযোগ কোনোটাই পাবা না। তাহলে নিবেশিতর উদাহরণগুলো মনে রাখবা, গোড়া ঘাস পায় না, ঠিক আছে? হর্সটেইল ঘাস জাতীয় উদ্ভিদ এবং পাইন। এবং কোথায় থাকে? পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা, এগুলো আহামরি আসে না। এবার হচ্ছে পার্শ্বীয় বাজক টিস্যু বা ল্যাটারাল মেরিস্টেম। পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ কি? যেটা পার্শ্ব বরাবর থাকবে কোথায়, এই যে পার্শ্ব বরাবর থাকবে যেটা, এগুলোকে আমরা পার্শ্বীয় বাজক টিস্যু বলবো। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা সেকেন্ডারি বাজক টিস্যু। দেখো আমরা এর আগে যে দুইটা বললাম, শীর্ষক বাজক টিস্যু কিন্তু প্রাইমারি টিস্যু, ইন্টার ক্যালোরি বা নিবেশিত বাজক টিস্যু কিন্তু প্রাইমারি টিস্যু, একমাত্র পার্শ্বীয় বাজক টিস্যু হচ্ছে সেকেন্ডারি বাজক টিস্যু, ঠিক আছে? এই পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেমটা কি? সেকেন্ডারি বাজক টিস্যু, সেকেন্ডারি এটা, হ্যাঁ। এবং এটার উদাহরণ কি? পার্শ্বীয় বাজক টিস্যুর উদাহরণ হচ্ছে যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, এগুলা যেটা পার্শ্ব বরাবর থাকে।
একেলার পার্থক্য ছকটা পড়ে নিবা। পার্থক্য ছক খুব গুরুত্বপূর্ণ, কারণ টিচাররা ছক থেকে প্রশ্ন করতে বেশি পছন্দ করে। তুমি যে ইনফোগুলো এখন জেনে আসছো, এই ইনফোগুলো তোমার মাথায় সুন্দর মতো সেট আপ হয়ে যাবে তুমি যখন একটা ছক পড়বা। ছকগুলো এই জন্য দেওয়া হয়। কোষ বিভাজন অনুসারে এবার আমরা ভাগ করব। কোষ বিভাজন অনুসারে আমরা আরও 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাস, একটা হচ্ছে প্লেট, একটা হচ্ছে রিপ। হ্যাঁ, মাস মানে কি? হিউজ গ্যাদারিং। হ্যাঁ, হিউজ মানে মাস তো বুঝতেছো, আসলে বিষয়টা সাথে রিলেট করা যায়। সব তলে মানে একটা পুঞ্জীভূত একটা বস্তুর মতো চিন্তা করো, সব তলে বিভাজনটা করবে, তখন তাকে আমরা মাস বাজক টিস্যু বলবো। তাহলে মাস মানে হচ্ছে এটা যে কোষ বিভাজনটা সব তলে ঘটবে, ওটাই হচ্ছে মাস বাজক টিস্যু। এই যে একটা কোষপুঞ্জ গঠন করে, হ্যাঁ, নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে না, হয় এরকম 2টা এক্সিসে থাকবে, না হয় একটা এক্সিসে থাকবে। নো, এটা হচ্ছে বিভিন্ন তোমার এই যে সব তলে ইয়া হবে এবং একটা কোষপুঞ্জ গঠন করে, এটা হচ্ছে মাস বাজক টিস্যু উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম বা শস্য টিস্যু, মজ্জা এবং কর্টেক্স। এই যে মজ্জা কি, কর্টেক্স কি, তারপর অ্যান্ডোস্পার্ম কি, এগুলা আমরা যখন চিত্রগুলো দেখব, পড়বো, তখন এগুলো ক্লিয়ার হবে। এখন বলতে গেলে এগুলো বুঝবা না। প্লেট ভাজক টিস্যু। প্লেট ভাজক টিস্যু মানে হলো একটা প্লেট কেমন থাকে, একটা প্লেটে তুমি যদি চিন্তা করো, একটা প্লেট চিন্তা করো, এটা একটা ধরো যে প্লেট, এই প্লেটের একটা 2টা এক্সিস থাকে না, তার মানে কয়টা তলে বিভাজিত হবে? 2টা তলে। এই যে প্লেন মানে হলো 2টা তলে বিভাজিত প্লেট, এটা রিলেট করা যায়। তো এখানে আমরা কি পাবো? পাতা। এই যে পাতা একটা প্লেটের মতো না। তারপর হচ্ছে বর্ধিষ্ণু বহিতক মানে হলো এপিডার্মাল যেটা লেয়ার, উদ্ভিদের বাইরের যে লেয়ার, এটা। রিব বাজক টিস্যু। রিব মানে কি? যে আমাদের বুকের পাঁজরের হাড় না, রিব বাজক টিস্যুর এক্সিস্ট কয়টা? একটা, জাস্ট একটা লম্বা ইয়ার মতো। তাহলে এটা একটি তলে বিভাজিত হবে, একটি তলে বিভাজিত হবে। এবং উদাহরণ কি বলবো? এই যে বর্ধিষ্ণু মূল কাণ্ডের মজ্জারসি। আমরা মজ্জারসি যখন আঁকবো তখন দেখবো যে এগুলো এরকম এরকম জাইলেম ফ্লেমের মাঝখান দিয়ে এরকম এরকম চলে যাচ্ছে, সেগুলো রশ্মির মতো দেখায় অনেকটা, এই জন্য কাণ্ডের মজ্জারসি হলো রিব বাজক টিস্যুর উদাহরণ। ওকে, উদাহরণগুলো পড়বা। কাজ অনুসারে আমরা আরও 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম রিলেট করো। ডার্ম মানে কি? ডার্মিস মানে কি? ত্বক। ডার্ম মানে কি বললাম? ত্বক মানে হলো তোমার স্কিন। তো প্রোটোডার্ম যেটা উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করেছে, এটাকে আমরা বলবো প্রোটোডার্ম। বুঝছো? যে বাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে আমরা প্রোটোডার্ম বলি। তো যেমন মূলের একটা ত্বক আছে না, মূল ত্বক, কাণ্ডের একটা ত্বক আছে না, কাণ্ড ত্বক, শাখা প্রশাখার একটা ত্বক আছে না, ওইটাই। তো এটাকে আমরা প্রোটোডার্ম বলি। মনে রাখবা, কোষের যে মূলের যে ত্বক, ওই ত্বকটাকে স্পেসিফিক্যালি এপিব্লেমা বলা হয়। মূলের যে ত্বক, ওই ত্বকটাকে স্পেসিফিক্যালি এপিব্লেমা বলা হয়, অন্য যে কোনো ত্বকটা এপিডার্মিস বলা যাবে। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলা হয়। আমরা ক্যাম্বিয়াম বললাম যে 2টা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যু থাকে এটাকে ক্যাম্বিয়াম বলা হয়। আর জাইলেম হলো একটা স্থায়ী টিস্যু, ফ্লোয়েম হলো একটা স্থায়ী টিস্যু, যেটা হচ্ছে মূলত ভাস্কুলার টিস্যু সিস্টেম গঠন করে, মানে হলো আমাদের যে উদ্ভিদের পরিবহন টিস্যু হিসেবে কাজ করে, এগুলো পরিবহনের কাজ করে উদ্ভিদে। এই যে পরিবহন টিস্যু সৃষ্টি করা হলো প্রোক্যাম্বিয়ামের কাজ। আর গ্রাউন্ড মেরিস্টেম মানে হলো বাজক টিস্যু যে অংশ বরাবরে বিভাজিত হয় উদ্ভিদের মূল ভিত্তি, যেমন কর্টেক্স, মজ্জারসি, এগুলো হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এখন ক্লিয়ার হবে না, যখন আমরা চিত্রগুলো আঁকবো তখনই এগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা যা পড়লাম এগুলো যদি একটু সামারি করি, আমরা উৎপত্তি অনুসারে ভাগ করছি 3 ভাগে, অবস্থান অনুসারে আরও 3 ভাগে, কোষ বিভাজন অনুসারে 3 ভাগে, কাজ অনুসারে 3 ভাগে। উদাহরণগুলো এখান থেকে একটু রিপিট করার চেষ্টা করবা। স্থায়ী টিস্যুর বিস্তারিত তোমাদের বইয়ে দেওয়া নাই, বাট ছোট্ট একটা ছক দেওয়া আছে। এই যে এই ছকের মধ্যে মোটামুটি জাস্ট ক্লাসিফিকেশন এবং কাকে বলে এগুলো দেওয়া আছে, বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে, অত বিস্তারিত দেওয়া নেই। তো স্থায়ী টিস্যু মানে কি? যে কোষগুলো বিভাজন অক্ষম, মানে বিভাজিত হবে না, তাদেরকে আমরা কি বলবো? স্থায়ী টিস্যু বলবো। এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কী কী? যে আমরা স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজন অক্ষম হবে, আমরা জানি বিভাজিত হবে না। স্থায়ী টিস্যুর মধ্যে আমরা শুধুমাত্র জীবিত কোষ পেয়েছিলাম আমরা বাজক টিস্যু পড়ার সময়, বাট এখানে আমরা মৃত কোষও পাবো। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম পেয়েছিলাম, ওখানে আমরা সাইটোপ্লাজম খুবই ঘন পেয়েছিলাম, এখানে সাইটোপ্লাজম বরঞ্চ আরও কম থাকবে। মৃত কোষ তো সাইটোপ্লাজম বিহীনই থাকবে, প্রোটোপ্লাজম বিহীনই থাকবে। মৃত কোষ মানে কি? ডেড সেল মানে কি? দেয়ার ইজ নো লিভিং সাবস্টেন্স, এখানে কোনো লিভিং সাবস্টেন্স থাকবে না, তার মানে প্রোটোপ্লাজম থাকবে না। কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল, বেশ পুরু। দেখো এগুলা এত বেশি যে তোমার স্থায়ী হয়ে যায়, এর বাইরের আবরণটা খুবই শক্ত হয়ে যায়, পুরু হয়ে যায়। হ্যাঁ, এবং কোষগহ্বর অপেক্ষাকৃত বড়। আমরা তো ওখানে পড়েইছিলাম বাজক টিস্যুতে, এখানে কোষগহ্বরই নেই, বাট স্থায়ী টিস্যুতে কোষগহ্বর আছে এবং সাইজে কিছুটা বড়। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোটো, মনে আছে আমরা যখন ওইখানে পড়েছিলাম, ওইখানে তোমার বাজক টিস্যুতে কোষগুলো ছিল ছোট, এই যে কোষগুলো ছিল ছোট, তবে নিউক্লিয়াস ছিল বড়। বাট এখানে আমাদের নিউক্লিয়াস হবে বড়,
কোষ হবে ছোট, তোমার কোষ হবে বড়, নিউক্লিয়াস হবে ছোট, ঠিক আছে? এই যে নিউক্লিয়াস হবে ছোট, ওকে? এবং কোষের এক পাশে অবস্থান করে, এটা মার্জিনাল এক প্রান্তে অবস্থান করে। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, নির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে। স্থায়ী টিস্যুর কাজ কি? যে খাদ্য তৈরি করা, মূলত সঞ্চয়ের কাজ বেশি করে থাকে এটা। পানীয় খাদ্য সঞ্চয় করে, দৃঢ়তা প্রদান করে, পানীয় খাদ্য পরিবহন করে। জাইলেম ফ্লোয়েমে কাজগুলো করে মূলত, খাদ্য পরিবহন, পানি পরিবহন। আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেগুলো আমরা এসএসসিতে পড়ে আসছি। সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু মানে কি? দেখতে একই রকম, একদম কোষের আকার, আকৃতি, গঠন, বৈশিষ্ট্য একই রকমের হয়। যেমন এই যে প্যারেনকাইমা, এই যে প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? এগুলো আমরা এসএসসিতে একে একে পড়েছিলাম। প্যারেনকাইমার গঠনটা কেমন, কুলেনকাইমা দেখতে কেমন, স্ক্লেরেনকাইমা কেমন, এগুলোর আবার প্রত্যেকটার কাজ পড়েছিলাম, তাই না? জটিল টিস্যুকে আমরা কীভাবে, এই যে এখানে মূলত যারা পরিবহনের কাজ করে, জাইলেম এবং ফ্লেম, ঠিক আছে? জাইলেম এবং ফ্লেম হচ্ছে মূলত জটিল টিস্যু, খাদ্যদ্রব্য পানি পরিবহন করা হলে এটা প্রধান কাজ। জাইলেম হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন করে, আর ফ্লেম হলো তোমার পাতা থেকে খাদ্যটা উপরেও নিয়ে যেতে পারে, নিচেও নিয়ে যেতে পারে, মানে হলো এটা উভমুখী কাজ ফাংশন করে। করণকারী বা নিঃস্রাবী টিস্যু কি? করণকারী বা নিঃস্রাবী টিস্যু হচ্ছে যেগুলো বিভিন্ন উৎসেচক, মানে হলো এনজাইম, বর্জ্যপদার্থ যেমন রেজিন, গদ, উদ্বায়ী তেল, আঠা ইত্যাদি নিশ্চিত করবে, তারা হচ্ছে করণকারী বা নিঃস্রাবী টিস্যু। যেমন তরুকির টিস্যু, তারপর হচ্ছে তোমার গ্রন্থি টিস্যু, এগুলা। তা আমরা ভাগ করেছি এই যে এগুলো, এখানে আবার শর্টকাটে দেওয়া আছে। পার্থক্যের ছকটা পড়ে নিবা, একদম ক্লিয়ার হয়ে যাবে টপিকগুলো, হ্যাঁ, খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। এই পার্থক্যের ছকে পড়ে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো টিস্যু নিয়ে জাস্ট বেসিক আলোচনা করলাম, এখন আমরা সিস্টেমে ঢুকবো। মানে অনেকগুলা টিস্যু মিলে মূলত একটা সিস্টেম গঠন হবে। আমরা স্পেসিফিকলি 3টা সিস্টেম নিয়ে পড়াশোনা করব পুরো উদ্ভিদটাকে জানার জন্য। একটা হলো এপিডার্মাল টিস্যু সিস্টেম, মানে হলো ডার্মিস যে গঠন করবে তার একটা সিস্টেম, নামের মধ্যে মিল খুঁজে পাবা। ডার্মিস মানে কি বললাম? ত্বক, মানে উদ্ভিদের একটা ত্বক আছে না, মূলের যেমন একটা ত্বক আছে, কাণ্ডের একটা ত্বক আছে, পাতার একটা ত্বক আছে, প্রত্যেকটা জিনিসের ত্বক আছে, স্কিন আছে। ওই স্কিন, ওই যে ত্বক যেটা নিয়ে গঠিত, যে টিস্যুগুলো নিয়ে গঠিত, ওই সিস্টেম নিয়ে পড়বো আমরা মূলত এপিডার্মাল টিস্যু সিস্টেমে। এরপরে আমরা গ্রাউন্ড টিস্যু সিস্টেম নিয়ে পড়বো, তারপর হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম নিয়ে পড়ব। ভাস্কুলার টিস্যু সিস্টেম মানে হলো উদ্ভিদের পরিবহন টিস্যু সংক্রান্ত যে কাজগুলো, পরিবহনের সংক্রান্ত যে কাজগুলো, জাইলেম ফ্লোয়েম যে কাজগুলো করে থাকে, এগুলো মিলে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং এপিডার্মাল টিস্যু সিস্টেম এবং ভাস্কুলার সিস্টেম বাদে বাকি যে সকল কোষ পাবা সবগুলো হলো গ্রাউন্ড টিস্যু সিস্টেমের অন্তর্গত। কথা বুঝতে পারছি? তাহলে এগুলো এখান থেকে সামারি করে গেলে তোমার জন্য পরে গিয়ে রিলেট করাটা সহজ হবে। এপিডার্মাল মানে কি বললাম? ত্বকীয় নিয়ে পড়বো আমরা, ত্বক, স্কিন নিয়ে পড়বো। আর ভাস্কুলার টিস্যু সিস্টেম নিয়ে মানে কি বলবো? যে পরিবহনের কাজ যেগুলো করে, এই দুইটা বাদ দিয়ে বাকি যা পাবো সব হলো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, ওকে? তাহলে আমরা টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র এবং ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে আমরা কী নিয়ে পড়বো? এপিডার্মিস নিয়ে পড়বো, এপিডার্মাল উপবৃদ্ধি নিয়ে পড়বো, এপিডার্মাল রন্ধ্র নিয়ে পড়বো। লাইক আমি যদি তোমাকে উদাহরণ দিই, আমি তোমার স্কিন নিয়ে পড়বো, তোমার ত্বক নিয়ে পড়বো, তোমার ত্বক। এখন তোমার ত্বকের মধ্যে কী আছে? তোমার ত্বকের মধ্যে তোমার এই যে বাইরের লেয়ারটা আছে না, সুন্দর ত্বকটা আছে না, লেয়ারটা আছে, হ্যাঁ, এপিডার্মিস নিয়ে পড়বো। এপিডার্মাল উপবৃদ্ধি মানে তোমার ত্বক আছে, ওখানে তোমার যে লোম, হ্যাঁ, লোম, এই লোমগুলো আছে না, এখানে হেয়ার আছে না, হেয়ার, এই হেয়ারগুলো নিয়ে আমরা পড়বো। তার মানে উপবৃদ্ধি। এই যে সেমভাবে আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখবো যে কাণ্ড রুম পাবো, হ্যাঁ, তারপর হচ্ছে মূল রুম পাবো, তারপর হচ্ছে এপিডার্মাল রন্ধ্র। আমরা এখানে বিভিন্ন গর্ত পাবো, এই যে এখানে স্কিনের মধ্যে, যেগুলো দিয়ে আমাদের তোমার বিভিন্ন ঘামগ্রন্থি থেকে ঘাম, সিভিশিয়াস গ্ল্যান্ড থেকে আমরা জানি সিভিশিয়াস সিক্রেশন নিঃসৃত হবে। সেমভাবে উদ্ভিদেরও দেখবা এপিডার্মাল টিস্যুতন্ত্রের এপিডার্মাল রন্ধ্র আছে, যেমন পত্ররন্ধ্র আছে, তারপর ওদের গাটেশন হওয়ার জন্য আরও কিছু রন্ধ্র পাবো যেগুলো দিয়ে পানি বেরিয়ে যাবে, হ্যাঁ। সো এই রন্ধ্রগুলো নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। তাহলে এপিডার্মাল টিস্যু সিস্টেমকে আরও বোঝার জন্য আমরা এই ভাগে ভাগ করতে পারি। এরপর যে গ্রাউন্ড সিস্টেমকে আমরা বোঝার জন্য বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল, এগুলো চিত্র এঁকে বোঝাইতে হবে, তাছাড়া কিচ্ছু বুঝবে না। ভাস্কুলার টিস্যু সিস্টেমকে বোঝার জন্য আমরা সংযুক্ত অরীয় কেন্দ্রিক, এগুলো চিত্র এঁকে বোঝাইতে হবে, এমনি বোঝা যাবে না, ওকে? তাহলে আজকে আমরা মূলত এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু সিস্টেমটা নিয়ে পড়বো, হ্যাঁ। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যু সিস্টেম আমরা কী পাচ্ছি? যে টিস্যুতন্ত্রটা উদ্ভিদের অঙ্গের ত্বক বা বহিরাবরণ তৈরি করে, মানে এক কথায় ত্বক যেটা তৈরি করতে, সেটাই হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেম। তো এপিডার্মাল টিস্যু সিস্টেমের উৎপত্তি কোথায়? এই যেগুলো রিডিং দিবা। এপিডার্মিস কাকে বলে? কাণ্ড বা পাতার ত্বক আবরণকে আমরা এপিডার্মিস বলি, মানে বাইরের যে আবরণ তাকে আমরা ত্বক বলি। তো আমি একটা কথা বলে রাখছিলাম যে মূলের বহিরাবরণকে স্পেসিফিকলি এপিব্লেমা বলবা। মূল হলে ওটার স্পেসিফিকলি একটা নাম বলবা এপিব্লেমা। আর কাণ্ড, পাতা, তো এগুলোর বহিরাবরণকে এপিডার্মিস বলতে পারবা। এটা মূলত প্রাথমিক বাহ্যিক টিস্যু হতে তৈরি হয়।
তো এপিডার্মিস বা ত্বক, উদ্ভিদের বাইরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলা হয়, মানে বাইরের একটা আবরণ। তো এটা সাধারণত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এই যে একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, মানে হলো প্যারেনকাইমা কোষ দ্বারা একসারি, এই যে এগুলো একসারি কোষ দ্বারা গঠিত, এরকম একসারি থাকে, জাস্ট সিঙ্গেল লেয়ার। বাট কোনো কোনো ক্ষেত্রে একাধিক সারিও থাকতে পারে, সবসময় এক সারি থাকবে কথা নাই, ব্যতিক্রম থাকবেই, এক্সেপশনাল থাকবেই। সো অনেক ক্ষেত্রে আমরা দেখব একাধিক সারিও পাচ্ছি, যেমন বট, অসুদ, পাকুর। মনে রাখবা অপু বুকা, অপু বুকাতে মনে রাখবো আমরা কায়ের নিচে একটা দিবা, 3 দিবা, হ্যাঁ, কায়ের নিচে একটা 3 দিবা, তাহলে অপু বোকা 3। অপু মানে হলো অসুদ, প মানে হলো পাকুর, ব মানে হলো বট, ক মানে হলো করবী। স্পেসিফিক্যালি মনে রাখবা করবী গাছের পাতায় 3 সারি কোষ পেয়ে থাকি আমরা, মানে হলো এপিডার্মিস স্বাভাবিকভাবে এক সারি বিশিষ্ট হয়, কিন্তু অনেক উদ্ভিদের আমরা এই যে এপিডার্মিসটা বা ত্বকটা একাধিক সারি বিশিষ্ট পাবো। এদের মধ্যে উদাহরণ হলো ওষুধ, পাকুর, বট, করবী। স্পেসিফিক্যালি করবী গাছের পাতায় আমরা, করবী গাছের উদ্ভিদে আমরা 3 সারি কোষ বিশিষ্ট দেখে থাকি। ওকে, এপিডার্মিসের কোষগুলা আকার, আয়তাকার এবং অতিঘনভাবে সন্নিবেশিত হয়, তাই এদের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, তবে স্টোমাটা এবং লেন্টিসেল থাকতে পারে। প্রতিটি কোষে অল্প পরিমাণ সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস এবং একটি কোষগহ্বর বিদ্যমান থাকে। সাধারণত রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। এখানে আমরা রক্ষী কোষ বা গার্ড সেল পাবো, এবং এই গার্ড সেলেই শুধুমাত্র ক্লোরোপ্লাস্টটা পাবো। বুঝে গেছে? গার্ড সেলে আমরা শুধুমাত্র কী পাবো? ক্লোরোপ্লাস্টটা পাবো। তো অনেক ক্ষেত্রে আমরা কিউটিকলের পুরো আবরণ পাবো, এটা একটু পড়বা। কিউটিকল কী দিয়ে গঠিত? কিউটিন এবং সুভেরিনের পুরু স্তর কিউটিকল, হ্যাঁ। এবং কিউটিকল মূলের তখন অনুপস্থিত, কিন্তু কাণ্ড এবং পাতা অনুপস্থিত। এটা তো নর্মাল কমন সেন্সের বিষয়। কিউটিকল তুমি মূলে কেন পাবা? দেখো, আমাদের মূলের কাজ হলো কি? মূলের কাজ হলো পানি শোষণ করা। মূলের কাজ হলো কি? মাটি থেকে পানি শোষণ করা। তো এখন তুমি যেখান দিয়ে পানি শোষণ করবা, ওইখানে যদি একটা মোমের আবরণ দিয়ে দাও, তাহলে ঘটনা কী হবে? পানি কি শোষণ করতে পারবে সহজে? না। তাহলে আল্লাহ তাআলা এই জন্য তাদের মূলের মধ্যে তোমার কিউটিকলটা দেয় নাই, যাতে সুন্দর মতো তারা পানি শোষণ করতে পারে। বাট এখন তোমার ধরো যে উদ্ভিদের কাণ্ড, তুমি পানি শোষণ করলে এত কষ্ট করে, উদ্ভিদের মূলরুম দিয়ে অনেক কষ্ট করে শোষণ করলো না মেকানিজমের মাধ্যমে, এখন কাণ্ড দিয়ে যদি ওই পানিটা বেরিয়ে যায় কেমন লাগবে? তাহলে এখন এই জন্য আল্লাহ তাআলা কী করছে, যে এই কিউটিকল দিয়ে দিছে, এখানে মোমের একটা আবরণ দিয়ে দিছে, যে মোমের আবরণ ভেদ করে পানিটা যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে। ঠিক আছে? এই জন্য প্রত্যেকটার কিন্তু কারণ আছে। সো কিউটিকলের জন্য আমরা দেখব কাণ্ড এবং পাতায় কিউটিকলটা উপস্থিত, শুধুমাত্র মূলে কিউটিকলটা অনুপস্থিত। কেন? এটা তো বললাম। আরেকটা বিষয় মনে রাখবা, যেগুলা মরুভূমির উদ্ভিদ, মরুভূমিতে যেগুলো থাকে, ওই মরুভূমিতে পানিতে এমনি শর্ট, তাহলে ওখানে দেখবা কাণ্ড এবং পাতায় যে কিউটিকল থাকে, এগুলো দেখবে যে আরও পুরু, মানে এগুলো আরও একদম মোটা মোটা। কারণ কি? যেখান থেকে যাতে সহজে পানি বেরিয়ে যেতে না পারে, প্রস্বাদন যাতে খুব একটা না হয়। কারণ প্রস্বাদনের মাধ্যমে যখন এইগুলোর মাধ্যমে পানি বেরিয়ে যাবে পত্রন্দের মাধ্যমে, তখন তো পানি শূন্যতা দেখা যাবে। সো এই জন্য আল্লাহ তাআলা ওদের কেমনভাবে বানিয়েছে, তোমার মরুভূমির উদ্ভিদদের, যাদের কিউটিকলটা আরও পুরু করে দিছে, মোমের আবরণটা আরও পুরু করে দিছে, যাতে পানিটা বাইরে যেতে না পারে। এরপরে সাইকাস পাইনাস ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। এটা পরীক্ষা আসে, লিগনিন কোথায় পাওয়া যায়? সাইকাস পাইনাস ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায়। ফুলের পাপড়ি এবং ফলত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। হ্যাঁ, অ্যান্থোসায়ানিন রঞ্জক কোথায় থাকে? ফুলের পাপড়ি, ফলত্বকে। ইনফোগুলো পরীক্ষা আসতে পারে। সরিষ উদ্ভিদের ক্ষেত্রে আমরা মাইরোসিন কোষ পাই, হ্যাঁ, যেখান থেকে মাইরোসিন নামক এনজাইম গঠিত হয়। সরিষ উদ্ভিদের ক্ষেত্রে মাইরোসিন নামক কোষ পাওয়া যায়। এরপরে হচ্ছে কিছু উদ্ভিদে, কিছু ঘাস এবং নলকাঁকড়া কাণ্ডের ত্বকে ত্বকীয় কোষে কর্ক এবং সিলিকা কোষ থাকতে পারে। গম, ভুট্টা, আখে আমরা বুলিফর্ম কোষ পাই। এটা মনে রাখবো, অবাগা, অবাগা, অবাগাতে বুলিফর্ম কোষ থাকে, অবাগাতে বুলিফর্ম কোষ থাকে। আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা, গম, আখ, ভুট্টা, গমতে আমরা কী পাই? বুলিফর্ম কোষ পাই। এবং এপিডার্মিস কোষ হতে মূলরুম বা ট্রাইকোম উৎপন্ন হয়, যেটা উপাঙ্গোদ্গত হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা তোমার মূল থেকে দেখো, এই যে বললাম আমাদের যেমন একটা লোম থাকে, স্কিনের উপরে হেয়ার থাকে, সেমভাবে ওদের মূলরুম আছে। এখানে দেখো মূলরুম আছে, এই যে মূলের উপর মূলরুম আছে। মূলের বহিরাবত থেকে ত্বকে আমরা এপিব্লেমা বলে থাকি। হ্যাঁ, তো এপিব্লেমার কোনো কোনো কোষ থেকে এককোষী মূলরুম তৈরি হয়, এদেরকে আমরা মূলরুম বলি। সেমভাবে কাণ্ডের ক্ষেত্রে আমরা কাণ্ডরুম পেয়ে থাকি। তবে কাণ্ডের ক্ষেত্রে দেখো এখানে আমরা, এটা তো তোমার ওই যে প্যারেনকাইমাল লেয়ারটা দেখাচ্ছে, এর উপরেই মূল ত্বক দেখাচ্ছে এপিব্লেমা। বাট এখানে দেখো আমাদের এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের উপরে কিউটিকলের একটা আবরণ। যখন কাণ্ডের ত্বক বলছে, কাণ্ডের ত্বকের উপরে কিউটিকল দিছে, বাট এখানে কিউটিকল আছে না, এখানে আমরা কিউটিকল পাচ্ছি না মূলের ক্ষেত্রে আর কি। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য এপিডার্মিস বা এপিব্লেমা। আমাদের এই এপিডার্মিস বা এপিব্লেমার কাজ কি? প্রথম কাজ হলো, এরা
এপিডার্মিস বা ত্বক উদ্ভিদকে বিশেষ করে উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এগুলো তো নিজে পড়তে পারবা, বুঝবা। রুম ত্বকযুক্ত বিশেষ গ্রন্থিওয়ালা টিস্যু বিভিন্ন ধরনের আক্রমণ থেকে রক্ষা করে। তাছাড়া অনেক সময় উদ্ভিদ কর্তৃক পানির অপচয় বন্ধ করে মোমের আস্তরণ পড়া ত্বক ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করে। এগুলো রিডিং পড়বা। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, প্রসারণ বিকাশে সহায়তা করে। এইগুলো বুঝতেছো তো। আর মনে রাখবা ত্বকের কিউটিন সিলিকা প্রসাধন হার কমায়। এই যে বললাম কিউটিকল, মোম, সিলিকা এগুলো প্রসাধন হারটাকে কমায় ফেলে। এরপর আসে এপিডার্মাল উপবৃদ্ধি। এখানে কী কী আমরা অ্যাপেন্ডেজেস পাবো? কী কী অ্যাপেন্ডেজেস পাবো? এই যে এখানে রোম বা ট্রাইকোষ, এককোষী বহুকোষী রোম পাবো। এই যে সরলাকার গোছাকার হতে পারে। তারপর হচ্ছে এগুলা এককোষী উপাঙ্গ, সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত, মানে এই ক্ষেত্রে কোনো কিউটিকল পাবো না। হ্যাঁ, যেখানে রোম আছে ওইখানে। কাণ্ডরোম সাধারণত বহুকোষী হয় আর কিউটিকল যুক্ত হয়। কাণ্ডরোমের ক্ষেত্রে আবার কিউটিকল পাবো, বাট মূল রোমের ক্ষেত্রে এই যে মূল রোমের ক্ষেত্রে সবসময় কিউটিকল বিবর্জিত থাকবে। মূলরুম কী করে? মূলত পানি শোষণ করে। এই যে বললাম মাটির নিচে এগুলো থাকবে, পানি শোষণ করবে সুন্দর মতো। শল্ক বা স্ক্যাল, এটা হচ্ছে যে কেমন? এটা হচ্ছে পাতার ঝিল্লি বিশেষ ধরনের রোম, এবং এটা প্রসাধন হারটা হচ্ছে ফাংশনটা পড়বা, কাজ কি? প্রসাধন হার কমায়। গ্রন্থিরোম বা কুলেটারাস, এটা কি? বহুকোষী ট্রাইকোম। হ্যাঁ, ট্রাইকোম। এবং এটার কাজ কি? কীটপতঙ্গকে প্রতিহত করে আত্মরক্ষায় সাহায্য করা। পানি তোলে ওয়াটার ব্ল্যাডার, বিশেষ ধরনের এক প্রকার পানিধারক বা প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। বরফ উদ্ভিদ নামে পরিচিত মেসামব্রায়ানথামাম ক্রিস্টালিনিয়াম এর ত্বককোষ থেকে স্ফীত আকার ধারণ করে, মানে এক প্রকারের থলি আর কি, যেখানে পানি জমা থাকে। উদাহরণ কি বলছে? মেসামব্রায়ানথামাম ক্রিস্টালিনিয়াম এর ত্বককোষ স্ফীত আকার ধারণ করে, শীতকালে পানি বরফে পরিণত হয়। দংশন ক্রুম স্টিঙ্গিং হেয়ার, এখানে উদ্ভিদের তোমার এই যে লম্বা সুছালো বিষাক্ত রসে পূর্ণ থাকে, যেগুলো যদি কারো কোনো প্রাণীর দেহে লাগে তাহলে প্রচণ্ড জ্বালা হয়, চুলকানি হয়, যেমন বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা ইত্যাদি। এপিডার্মাল রন্ধ্র, আমরা দুই প্রকারের রন্ধ্র এখানে পড়বো। একটা হচ্ছে পত্ররন্ধ্র, মানে পাতার মধ্যে যে রন্ধ্র, স্টোমাটা। এটা হচ্ছে পানি রন্ধ্র বা হাইডাটোট। পত্ররন্ধ্রের মধ্যে অবশ্যই চিত্রটা পড়তে, মানে এটা বুঝতে হবে যে কী কী থাকে না থাকে। এখানে আমরা মূলত দুইটা অর্ধচন্দ্রাকার রক্ষীকোষ পাবো। হ্যাঁ, দ্য হাফ সেমি লুনার ইন শেপ। কী পাবো? দুটা গার্ড সেল পাবো। দেখো এখানে দুটা গার্ড সেল আছে, এই যে দুটা গার্ড সেল দিয়ে বেষ্টিত যে রন্ধ্র, এই যে মাঝখানে যে রন্ধ্র, এটাই হচ্ছে মূলত কি? পত্ররন্ধ্র। রক্ষীকোষটা কেমন থাকে? রক্ষীকোষের ফিচার্সগুলো গুরুত্বপূর্ণ। রক্ষীকোষে একটা বড় নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট। রক্ষীকোষে কিন্তু অনেকগুলো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় এবং কোনো সাইটোপ্লাজমপূর্ণ থাকে। উদ্ভিদের বায়বীয় অংশকে ত্বকে অবস্থিত দুইটা রক্ষীকোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের স্টোমাটা বা পত্ররন্ধ্র, দুটা যে রক্ষীকোষ বেষ্টিত যে ছিদ্র। এবং রক্ষীকোষের চারদিকে অবস্থিত কোষগুলোকে আমরা সহকারী কোষ বলি। এই যে এখানে রক্ষীকোষের পাশে দুইটা কোষ দেখতে পাচ্ছ না? দেখো এটা রক্ষীকোষ, তো রক্ষীকোষের পাশে এইখানে একটা কোষ আছে, এইখানে একটা বড় কোষ আছে, তারপর এটার পাশে এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে। এগুলো হচ্ছে সবাই কি? তোমার সহকারী কোষ। স্টোমাটার নিচে একটা বড় বাইকুরি থাকলে তাকে আমরা শ্বাসকুটিরি বলি। এগুলো পড়বা। পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। নর্মালি এই যে সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে। এই পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার মেকানিজমটা আমরা উদ্ভিদ সাহিত্যতে পড়বো। সাহিত্যতে একটা বিস্তারিত মেকানিজম আছে যে পত্ররন্ধ্র খোলা কীভাবে বন্ধ হয় দিনের বেলা আলোতে। তাহলে দিনের বেলায় পত্ররন্ধ্রটা খোলা থাকে এবং রাতের বেলা পত্ররন্ধ্রটা বন্ধ থাকে। এরপরে হচ্ছে আমাদের পাথরকুচি হচ্ছে একমাত্র ব্যতিক্রমী উদ্ভিদ যেখানে পত্ররন্ধ্রটা রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। আমরা বিভিন্ন প্রকারের পত্ররন্ধ্র পাই। একটা হচ্ছে ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানিসোসাইটিক, টেট্রাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক। আমি এখান থেকে বলে দিই, দেখো, তারপর নিজে পড়বা। ডায়াসাইটিক মানে কি? ডায়াসাইটিক মানে হলো এই যে এগুলো হচ্ছে সাবসিডিয়ারি কোষ, মানে হলো সহকারী কোষ। সহকারী কোষগুলো যখন আমাদের এই যে গার্ড সেল বা রক্ষীকোষের সাথে যখন সমকোণে থাকে, দেখো এগুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, তাহলে সমকোণ না? এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এমন, সমকোণ না পরস্পরের সাথে? এটা হচ্ছে ডায়াসাইটিক। আর প্যারাসাইটিক মানে হলো সমান্তরালে থাকবে, এই যে এটা এমন, এটাও এমন, এটা এমন, এটাও এমন, দেখো সমান্তরালে আছে, সুন্দর। তাহলে এটা হচ্ছে প্যারাসাইটিক। আর অ্যানিসোসাইটিক মানে হলো কেটে তিনটা সাবসিডিয়ারি কোষ থাকবে, এটা হচ্ছে অ্যানিসোসাইটিক। আর টেট্রাসাইটিক মানে হলো চারটা সাবসিডিয়ারি কোষ থাকবে, মানে চারটা সহকারী কোষ থাকবে, এটা হচ্ছে টেট্রাসাইটিক। আর অ্যাক্টিনোসাইটিক মানে হলো এই যে আমাদের অনেকগুলা রেডিয়ালি কোষ থাকবে, এটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। আরেকটা আছে মনে হয় অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক মানে হলো যখন স্টোমাটা বেষ্টনকারী কোষসমূহ সাধারণত কেউ কোষ থেকে পৃথকযোগ্য না, মানে হলো এই যেখানে সাবসিডিয়ারি কোষ যেগুলো আছে এগুলোকে তুমি যখন এখানে আশেপাশে আরও অনেক কোষ থাকবে না উদ্ভিদের, এই কোষগুলো থেকে যখন এগুলোকে আলাদা করতে পারবে না, মানে দেখতে একদম সব কিছু দেখবা যে একই, তুমি এগুলোকে আলাদাই করতে পারতেছো না, আলাদাভাবে চিনতেই পারতেছো না, তখন এগুলোকে বলবা অ্যানিমোসাইটিক। তাহলে অ্যানিসোসাইটিক মানে কি বললাম, যেখানে আছে। ডায়াসাইটিক মানে হলো তোমার সমকোণে থাকবে, প্যারাসাইটিক মানে হলো সমান্তরালে থাকবে, অ্যানিসোসাইটিক মানে হলো তিনটা থাকবে, টেট্রাসাইটিক মানে হলো চারটা থাকবে, অ্যাক্টিনোসাইটিক মানে হলো অনেকগুলো লম্বা রেডিয়ালে কোষ পাবা, অ্যানিমোসাইটিক মানে হলো তারা সাধারণত কেউ কোষ থেকে পৃথকযোগ্য না। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্টোমাটা?
আমরা মূলত এখানে পড়ব ভিতরে বাইরের গ্যাসের আদান প্রদান, মানে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন যে ত্যাগ করবে, এগুলো সব স্টোমাটার মাধ্যমে হবে। এরপরে হচ্ছে এগুলো পড়বা। সর্বশেষ এই যে এই লাইনটা পরীক্ষা আসবে যে আমাদের এটা উদ্ভিদের 3টা গুরুত্বপূর্ণ কাজ হয়, এটা হচ্ছে প্রসাধন, সালোকসংশ্লেষণ, শ্বসন। এই 3টা কাজেই আমাদের এই পত্ররন্ধ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কত স্যার? এরপরে হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাতুট। হাইডাতুটও সেম, এটা গুরুত্বপূর্ণ না, জাস্ট উদাহরণটা মনে রাখবা। হাইডাতুটের উদাহরণ হচ্ছে গটক, ঘাস, টমেটো, কচু। হ্যাঁ, হাইডাতুটের উদাহরণ কি? গটক, ঘাস, কচু, টমেটো, ঘাস, টমেটো, কচু। খুব গুরুত্বপূর্ণ হাইডাতুটের উদাহরণটা আসে। হাইডাতুট মানে হলো, জাস্ট মনে রাখবা, আমি জাস্ট সিম্পলি একটা পার্থক্য বলি। পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বেরোবে বাষ্প আকারে, বুঝছো? পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বেরোবে কী আকারে? বাষ্প আকারে। হাইডাতুটের মাধ্যমে পানি বের করবে পানি আকারে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বেরোবে কী আকারে? বাষ্প আকারে। পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বের করবে কী আকারে? পানি আকারে। আচ্ছা বলো তো, পত্ররন্ধ্রের মাধ্যমে পানি বাষ্প আকারে যখন তোমার পানিটা বেরোবে, বাষ্প আকারে কি আয়ন বের হওয়া সম্ভব? আয়ন থাকবে কোথায়? পানিতে না। সো আয়ন তো আর বাষ্পীভূত হতে পারে না। সো পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের যে আয়নগুলো আছে, খনিজ লবণগুলো আছে, এগুলো কখনো বেরোতে পারে না। বাট পানি পত্ররন্ধ্রের মাধ্যমে পানির সাথে আয়নিত অবস্থায় ওই লবণগুলো বেরিয়ে যেতে পারে। তাহলে এটাও গুরুত্বপূর্ণ ইনফো যে পানি পত্ররন্ধ্রের মাধ্যমে খনিজ লবণ বের হতে পারে, পত্ররন্ধ্রের মাধ্যমে এটা বের হতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবা। আর মোটামুটি এখানে এগুলো একটু রিডিং দিলে হবে। হ্যাঁ, এই যে ফোটা, মানে প্রচণ্ড গরমের দিনে আমরা এগুলার তোমার পানির ফোটা সারি দেখা যায়, এগুলো হচ্ছে মূলত হাইডাতুট দিয়ে পানিগুলো বেরিয়ে যায় আর কি। তারপর নাম হচ্ছে হাইডাতুট। এগুলো রিডিং দিবা। এই যে হাইডাতুট দিয়ে পানি বের হওয়ার যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা পানি নির্গমন বা গাটেশন বলি। গুরুত্বপূর্ণ ডিফারেন্স বিটুইন দ্য স্টোমাটা অ্যান্ড হাইডাতুট, ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নিবা। হ্যাঁ, এটা পাতার উদ্যাপন নিম্নতকে থাকে, পাতার কিনারায় থাকে, দিনের আলোতে হয়, এটা রাতে বেশি হয়, বাষ্পাকারে যায়, তরল আকারে যায়, খনিজ লবণ মুক্তি ঘটে। নিজে বললাম একটু আগে, খনিজ লবণ কেন মুক্তি ঘটে? কারণ বেরোয় তো বাষ্পাকারে। সো দেয়ার ইজ নো চান্স অফ এক্সট্রিশন অফ এখানে মিনারেল, বাট এটা হচ্ছে পানি আকারে বেরোবে। সো এখানে আমাদের মিনারেলটা বেরিয়ে যেতে পারে। এপিথেলিয়াম নো, এখানে ইয়াস। এরপর নিয়ন্ত্রণ হচ্ছে রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রণশীল, আমাদের রক্ষীকোষটা মেনটেন করবে কখন ওপেন হবে, কখন ক্লোজ হবে। বাট দেয়ার ইজ নো কন্ট্রোল অফ গাট সেল, এখানে গাট সেল দ্বারা কোনো কন্ট্রোল নাই। ওকে, আমরা আজকে এপিডার্মাল টিস্যু সিস্টেমটা শেষ করলাম। নেক্সট দিন গ্রাউন্ড টিস্যু সিস্টেমটা পড়বো। গ্রাউন্ড টিস্যু সিস্টেমের জন্য চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। চিত্র বোঝা ছাড়া গ্রাউন্ড টিস্যু সিস্টেম বোঝা যাবে না। চিত্রটা আগে খুব ভালো মতো করে বুঝে তারপর গ্রাউন্ড টিস্যু সিস্টেমের প্রতিটা অংশ বুঝতে হবে। আজকে আমরা যতটুকু পড়লাম খুব ভালো মতো করে পড়ে রাখবা। ঠিক আছে, বলো কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা?